প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রকুনুজ্জামান, প্রভাষক, বীরচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আজকে যে লেকচারের জন্য তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমাদের জীববিজ্ঞান বইয়ের, উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের বইয়ের অষ্টম অধ্যায় থেকে টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। আর আজকে শিখন ফল, টিস্যুর সংজ্ঞা, তোমরা টিস্যুর সংজ্ঞা পাবে, টিস্যুর প্রকারভেদ অর্থাৎ টিস্যু কত প্রকার, ভাজক টিস্যুর সংজ্ঞা, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী বৃন্দ, আমরা শুরু করি। দেখো, প্রতিটি জীব ক্ষুদ্র ক্ষুদ্র কোষ সমন্বয়ে গঠিত, অর্থাৎ জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তোমরা জানো যে এককোষী জীব থেকে শুরু করে লক্ষ কোটি কোষ দ্বারা গঠিত জীবও এই পৃথিবীতে বিদ্যমান। যেমন আমরা বা উচ্চ শ্রেণীর উদ্ভিদ লক্ষ কোটি জীব দিয়ে গঠিত, লক্ষ কোটি কোষ দিয়ে গঠিত। তো এই কোষ আমরা এখানে বললাম যে টিস্যুর সংজ্ঞা। টিস্যুর সংজ্ঞায় আমরা বলতে পারি যে অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত একগুচ্ছ কোষ, যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই রকম কার্য সম্পাদন করে, সেই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। আমরা টিস্যুর সংজ্ঞা পেলাম। এখন উদ্ভিদে বা প্রাণীতে বহু রকম টিস্যু আছে। এই টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। টিস্যু কত প্রকার? টিস্যুকে আমরা মূলত টিস্যু গঠনকারী কোষগুলো বিভাজিত হয় কি হয় না, অর্থাৎ বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা টিস্যুকে দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু, দুই নম্বর স্থায়ী টিস্যু। নাম শুনে তোমরা বুঝতে পারছো, ভাজক টিস্যু দ্যাট মিন্স যে টিস্যুর কোষগুলো বিভাজন সক্ষম, বিভাজিত হয়, সেই টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। অন দ্য আদার হ্যান্ড, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না, অর্থাৎ তারা স্থায়ী রূপ লাভ করেছে, তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। তো আমরা আজকে ভাজক টিস্যুর, এরপরে আমরা দেখব ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর কেমন বৈশিষ্ট্য, কিভাবে আমরা চিনব যে সেটা ভাজক টিস্যু, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা চিনব যে সেটা ভাজক টিস্যু। তার আগে ভাজক টিস্যুর একটা চিত্র আমরা এঁকে দেখাই। ভাজক টিস্যু, প্রথম বৈশিষ্ট্য, ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন, বিভাজিত হয়। এরা সজীব, এদের সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়। এদের আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। আন্তঃকোষীয় ফাঁক তোমরা হয়তো বুঝতে পারছো না বিষয়টা, যে আন্তঃকোষীয় বলতে এক কোষ থেকে আর এক কোষের মধ্যে যে ফাঁকা জায়গা,
এই যে এখানে 3টি কোষ আছে, এর মধ্যে দেখো কোনো ফাঁকা জায়গা নেই, এটা আন্তঃকোষের কোনো ফাঁক নেই। অথচ আমি যদি এমন করে আঁকি, এখানে 3টি কোষ, এইটা আন্তঃকোষীয় ফাঁক। 3টা কোষের মাঝে বা একাধিক কোষের মাঝে যে ফাঁকা স্থান সেটাকে বলে আন্তঃকোষীয় ফাঁক, কিন্তু ভাজক টিস্যুতে সেই আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। প্লাস্টিকগুলো এই কোষের প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে। এদের এদের মধ্যে সাধারণত গহ্বর থাকে না। কোষে সঞ্চিত খাদ্য, বর্জ্য পদার্থ এবং খরিত বস্তু থাকে না। কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। টিস্যুর কোষগুলি সেলুলোজ নির্মিত, পাতলা প্রাচীর বিশিষ্ট। এই রকম বৈশিষ্ট্যের উদ্ভিদগুলো কোষ নিয়ে গঠিত যে টিস্যু, সেগুলোকে আমরা বলবো ভাজক টিস্যু। এবং ভাজক টিস্যুর আকৃতি কেমন হবে? ডিম্বাকৃতির হতে পারে, ষড়ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে, অথবা আয়তাকার হতে পারে। তো শিক্ষার্থী, আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসে আমরা তোমাদের দেখাবো ভাজক টিস্যুকে 4টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ প্রথম আমরা দেখব উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার, তারপরে অবস্থান ভিত্তিতে ভাজক টিস্যু কত প্রকার, তারপরে কোষ বিভাজনের উপর ভাজক টিস্যু কত প্রকার, এবং 4 নম্বর কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যু কত প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করতে পারি আমরা। অর্থাৎ ভাজক টিস্যু কোথায় অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু বা মেরিস্টেম এবং পার্শ্বীয় মেরিস্টেম। কোষ বিভাজনের তল অনুসারে, অর্থাৎ কিভাবে বিভাজিত হয়, কয় তলে বিভাজিত হয়, তার উপরে ভিত্তি করে আমরা ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করব: মাস, প্লেট এবং রিড। মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিড ভাজক টিস্যু। এবং 4 নম্বর কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ ভাজক টিস্যু কি কাজ করছে: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এই 4টা ভাগে আমরা ভাজক টিস্যুকে ভাগ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আমাদের সময় যতটুকু আছে এই সময়ের মধ্যে আমরা একটু দেখি যে প্রত্যেকটা এই প্রোমেরিস্টেমটা কি, প্রাইমারি মেরিস্টেম কি, সেকেন্ডারি মেরিস্টেম কি, এগুলোর সংজ্ঞা আমরা একটু দেখব। প্রোমেরিস্টেম হচ্ছে মূল কাণ্ডের শীর্ষে যে একটি ছোট অঞ্চল থাকে, সেই অঞ্চল থেকে প্রথম বিভাজনের সূত্রপাত শুরু হয় এবং সেই অঞ্চল থেকেই প্রাইমারি মেরিস্টেম উৎপত্তি হয়। সেটাকে বলা হয় প্রোমেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম দ্যাট মিনস এই প্রোমেরিস্টেম থেকে যে ভাজক টিস্যু তৈরি হয় সেটাকে বলা হয় প্রাইমারি মেরিস্টেম। এবং প্রাইমারি মেরিস্টেম উদ্ভিদের মূল কাণ্ডের, বর্ধিষ্ণু মূল কাণ্ডের শীর্ষদেশে অবস্থান করে। আর সেকেন্ডারি মেরিস্টেম এটা উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বরাবর অবস্থান করে। প্রাইমারি মেরিস্টেম বিভাজনের মাধ্যমে উদ্ভিদঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং এটা বুনো অবস্থা থেকেই এই প্রাইমারি মেরিস্টেম উৎপত্তি হয়। সেকেন্ডারি মেরিস্টেম যেটা কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে, এটা প্রাইমারি বা প্রোমেরিস্টেম থেকে উৎপত্তি লাভ করে না। সেকেন্ডারি ভাজক টিস্যু এটা স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে। এই গেল উৎপত্তি অনুসারে। অবস্থান অনুসারে 3 রকম: শীর্ষস্থ, ইন্টারক্যালারি, পার্শ্বীয়। শীর্ষস্থ ভাজক টিস্যু সেই ভাজক টিস্যু, আমি এখানে একটা ছবি আঁকলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে আমার ধারণা। একটা ছবি আঁকা দরকার, তাছাড়া তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে না। সরি,
এটা শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা প্রাইমারি মেরিস্টেম। এটা ইন্টারক্যালারি বা স্থায়ী কলামধ্য ভাজক টিস্যু। দেখো, প্রাইমারি ভাজক টিস্যু অর্থাৎ শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজিত হতে হতে এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যায়। শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে যে টিস্যুগুলো বিচ্ছিন্ন হয়ে দুটো স্থায়ী কলার মধ্যে পড়ে যায় সেইগুলোকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। এরা আসলে এই প্রাইমারি মেরিস্টেম, কিন্তু দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করছে বলে একে বলা হয় স্থায়ী কলামধ্য ভাজক টিস্যু। এরপরে আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু দেখি। পার্শ্বীয় ভাজক টিস্যু মূল কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থান করে, এদেরকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর ক্রিয়াশীলতার দরুন উদ্ভিদ বেড়ে বৃদ্ধি পায়, অর্থাৎ মোটা হয়। এটা আসলে সেকেন্ডারি ভাজক টিস্যু। এরপরে আমরা দেখি কোষ বিভাজনের তল অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। ভাজক টিস্যু 3 প্রকার: মাস, প্লেট, রিব। মাস ভাজক টিস্যু সেই ভাজক টিস্যু যারা সর্বতলে বিভাজিত হয়। সর্বতলে বিভাজিত যে ভাজক টিস্যু সেটাকে বলা হয় মাস ভাজক টিস্যু। যেমন বর্ধিষ্ণু ভ্রূণ, এন্ডোস্পার্ম ইত্যাদি। প্লেট ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুটা শুধুমাত্র দুটি তলে বিভাজিত হয়, যেমন উদ্ভিদের পাতা। আর রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু কেবলমাত্র একটি তলে বিভাজিত হয়, সেটাকে বলা হয় রিব ভাজক টিস্যু। তো আমরা দেখলাম কোষ বিভাজনের তল অনুসারে ভাজক টিস্যু আর 3 টাইপস। তো এবার আমরা দেখি কাজ অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। কাজ অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার: প্রোটোটার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোটার্ম কি? প্রোটোটার্ম যে ভাজক টিস্যু থেকে বর্ধিষ্ণু অর্থাৎ মূল কাণ্ডের বহিরাবরণ ত্বকের সৃষ্টি করে, সেই ভাজক টিস্যুকে আমরা বলবো প্রোটোটার্ম। যে ভাজক টিস্যু থেকে ক্যাম্বিয়াম এবং জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, অর্থাৎ পরিবহন কলাগুচ্ছ যে ভাজক টিস্যু থেকে তৈরি হয়, সেই ভাজক টিস্যুকে আমরা বলবো প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু। আর গ্রাউন্ড ভাজক টিস্যু, গ্রাউন্ড মেরিস্টেম, সেটাই আমরা বলবো যে ভাজক টিস্যু থেকে উদ্ভিদের দেহের ভিত্তি গঠিত হয়, অর্থাৎ কর্টেক্স, মজ্জা ইত্যাদি যে ভাজক টিস্যু থেকে তৈরি হয়, সেই ভাজক টিস্যুকে আমরা বলবো গ্রাউন্ড মেরিস্টেম। এখন আমরা দেখব এই ভাজক টিস্যুর কাজ কি। ভাজক টিস্যুর মূল কাজ হচ্ছে উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো। প্রথমত দৈর্ঘ্যে বৃদ্ধি, উদ্ভিদাঙ্গের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো। উদ্ভিদাঙ্গের দৈর্ঘ্যে, অর্থাৎ উদ্ভিদ লম্বা তোমরা জানো যে এক দানা ছোট সরিষার দানা পরিমাণ একটা বীজ থেকে মহীরুহ বটবৃক্ষের তৈরি হচ্ছে। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে উদ্ভিদটা এইভাবে বড় হলো কি করে, ছোট একটু দানা থেকে এই মহীরুহ বৃক্ষের তৈরি হলো। এটা আসলে ভাজক টিস্যুর ক্রিয়ারই ফল। ভাজক টিস্যুর সক্রিয়তার জন্য এই মহীরুহ বৃক্ষের তৈরি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ অঙ্গ মোটা হয়। একটা উদ্ভিদ শুধু যদি লম্বাই হয়ে যায়
তাহলে তো সেই কথাই বলে যে অতি বাড়লে ঝড়ে ভেঙে যায়, তো ঝড়ে ভেঙে যাবে। তো এই উদ্ভিদ যাতে ঝড়ে না ভাঙে তার তো সাইডে প্রসার ঘটা দরকার। এটা ভাজক টিস্যুর মাধ্যমে হয়। আরেকটা ভাজক টিস্যুর কাজ আছে, সেটা হচ্ছে উদ্ভিদ কোনো রকম যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো ক্ষত হয়, কোনো কীটপতঙ্গ অ্যাটাক করে উদ্ভিদ দেহের ক্ষত তৈরি হয়, এই ক্ষতস্থান পূরণে এই তোমার ভাজক টিস্যু কাজ করে। আর আরেকটা কাজ হচ্ছে ভাজক টিস্যু থেকে পরবর্তীতে স্থায়ী টিস্যুর জন্ম হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা যতটুকুই করলাম এই অল্প সময়ের মধ্যে, আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। আর তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার এই পরিশ্রম সফল বলে আমি মনে করব। আগামী ক্লাসে আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, তোমরা যে এতক্ষণ ধরে এই ধৈর্যচ্যুতি তোমাদের ঘটেনি, আমার এই ক্লাসটা তোমরা শুনেছ, এবং এই জন্য আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।